হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। সত্যি কথা বলতে আমরা কিন্তু ছোট থেকেই ভূতের গল্প শুনতে ভীষণ ভালোবাসি। তারপরে সেটা যদি ঘটনা হয় তাহলে তো কোনো কথাই নেই। আর আমাকে সব থেকে বেশি টানে গ্রাম বাংলার ঘটনা, কারণ আমরা গ্রাম বাংলার বিষয়ে খুবই উৎসাহী। আজ তেমনই একটা গ্রাম বাংলার ঘটনা তোমাদের শোনাতে চলে এসেছি। ঘটনাটা তোমাদের খুব সুন্দর লাগবে। আজ ঘটনার মধ্যে দিয়ে একটা অন্যরকম পরিবেশের সৃষ্টি হবে। চোখ বন্ধ করলে তোমরা বুঝতে পারবে যে তোমরা ঠিক সেখানে চলে গেছো। সত্যি দারুণ লাগবে। তো তোমরা তাড়াতাড়ি লাইক, কমেন্ট ও শেয়ার করে দাও। এখনও আমাদের পরিবারে যুক্ত না হয়ে থাকলে তাড়াতাড়ি যুক্ত হয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও। আর যারা আগে থেকেই যুক্ত আছো আমি জানি তারা এতক্ষণে লাইক, কমেন্ট ও শেয়ার করেই দিয়েছ। তো চলো এবার আমরা চলে যাই ঘটনায়। হ্যালো অমিতদা, আমি মধুরিমা, পুরুলিয়াতে থাকি। এর আগেও আমি দুটো ঘটনা পাঠিয়েছি আর তুমি সেগুলো শুনিয়েছ। মাঝখানে অনেকদিন পাঠানো হয়নি কিছু অসুবিধার জন্য, তবে তোমার ঘটনাগুলো আমি কিন্তু প্রত্যেকটাই শুনেছি। আজ আমি আবারও একটা ঘটনা পাঠিয়ে দিলাম, ভালো লাগলে অবশ্যই শুনিও। সেই প্রাচীনকাল থেকেই গ্রাম বাংলা বরাবরই অনেক ভুতুড়ে ঘটনা, অতি প্রাকৃতিক ঘটনার সাক্ষী থাকে। যদিও এখন অনেকেই গ্রাম ছেড়ে শহরে বাস করে, কিন্তু আমাদের বাবা, দাদু, দিদা ও বয়স্কদের সাথে ঘটে যাওয়া ঘটনা আজও আমাদের মনে ভয়ের সঞ্চার করে। আজ আমি এইরকমই একটা গ্রাম বাংলার ঘটনা শোনাবো, যেটা বাবার সাথে ঘটেছে। ঘটনাটা বাবার কাছেই শোনা। সময়টা ছিল মোটামুটি 35-36 বছর আগের। বাবা ছোট থেকে গ্রামেই মানুষ। পরে কলেজে পড়ার দরুন বাইরে থাকলেও গ্রামের প্রতি টানটা তখন অটুট ছিল, তাই ছুটি পেলেই বাড়িতে চলে আসতো। সেই রকমই একবার বাড়ি আসেন বাবা। তখন সকালে কয়েকটা বাসই চলতো, সেটাও গ্রাম পর্যন্ত আসতো না। বাস স্টপেজ থেকে গ্রামের বাড়ি হেঁটে প্রায় আধ ঘন্টার রাস্তা। বাবা সকালে বেরোলে পৌঁছতে দুপুর হয়ে যেত। দুপুরে এসে পুকুরে স্নান করে জম্পেশ ঘুম দিত। এটাই ছিল বাবার রুটিন। তো সেইবার বাবা বাড়িতে পৌঁছে দুপুরে খেয়ে ঘুমিয়েছে। ঘুম থেকে উঠতে উঠতে সন্ধে হয়ে গেছে। উঠেই দেখে যে দাদু রাতের খাবার খাচ্ছে। প্রসঙ্গত বলে রাখি, গ্রামের বাড়িতে সন্ধে 7টাতেই রাতের খাবার সবাই খেয়ে নেয়। তারপরে গোটা গ্রাম ঘুমের রাজ্যে তলিয়ে যায়। তো বাবা ভাবল যে এতক্ষণ ঘুমিয়েছি যে 7টা বেজে গেল। দেওয়ালের ঘড়িতে তাকিয়ে দেখল যে মোটে 5:30। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করল যে এত তাড়াতাড়ি খাচ্ছ কেন? দাদু কথাটা এড়িয়ে গেল। তারপর তড়িঘড়ি খেয়ে হাতে টর্চ আর একটা হ্যারিকেন নিয়ে দাদু কোথাও একটা বেরিয়ে গেল। তখন সবাই মিলে এক জায়গায় বাড়ির ছোটরা খেতে বসত। তো বাবা রাতের খাবার খেতে বসে জিজ্ঞেস করলেন যে বাবা কোথায় বেরোলো, কিন্তু সবাই চুপ করে আছে। দিদার কাছে জানতে চাইলে দিদা বলে যে গ্রামের শেষে ওই যে মরা বটগাছটার নিচে আমাদের যে জমিটা রয়েছে ওখানেই রাতে তোর বাবা থাকবে। আমি অবাক হয়ে জানতে চাইলাম কেন? দিদা বললেন যে তোর বাবার শখ হয়েছে ভুট্টা লাগানোর। ওই মরা বটগাছের ওই দিকের ক্ষেতটাতে সেরকম কিছু লাগানো তো হয় না, তাই ওখানে ভুট্টা চাষ করেছে। কিন্তু কে বা কারা রাতে এসে ভুট্টা খেয়ে চলে যাচ্ছে, কিন্তু কাউকেই ধরা যাচ্ছে না, তাই জন্যই গেছে। প্রসঙ্গত বলে রাখি, আমাদের গ্রামের বাড়িতে তখন চাল, শাক, সবজি কিনতে হতো না। সারা বছর জমিতে চাষ হতো আর সেই ফসল, শাক, সবজি খাওয়া হতো। শুধু যে খাওয়াই হতো তা কিন্তু না, বিক্রিও হতো। আমাদের একটা ক্ষেত ছিল মরা বটগাছের নিচের দিকে। সেখানে দাদু ভুট্টা, কুমড়ো, লাউ, শাক আরও বিভিন্ন শাকসবজি ফলাতেন। যদিও ভুট্টাটা এই 2 বছরই হলো চাষ শুরু করেছেন। এবারে বলি মরা বটগাছটা নিয়ে। সেই গাছের বয়স নাকি গ্রামের কেউ জানে না। অসংখ্য ডালপালা মেলে গ্রামের শেষে দাঁড়িয়ে আছে,
কিন্তু সেই গাছে কোনো পাখি বসে না, কোনো কাঠবিড়ালি গাছে ওঠে না। গাছের ডালপালা যতদূর পর্যন্ত ছড়ানো সেখান পর্যন্ত নিচের মাটিতে একটাও ঘাস নেই। দেখে মনে হবে যে খুব পরিষ্কার করে কেউ যেন সেগুলো তুলে ফেলে দিয়েছে। সেই গাছের আশেপাশে কোনো গরু, ছাগল, পাখি কিচ্ছু যায় না। এমনকি কেউ ভুলবশত গেলেও নিচে পড়ে থাকা গাছের পাতা কেউ খায় না। চাষ করার জন্য মহিষ নিয়ে গেলেও সেই মহিষটা কেমন যেন আচরণ করত, যেন তারা প্রচণ্ড ভয় পেয়ে আছে। মরা বটগাছের পাশেই ছিল শ্মশান। গাছের চারপাশে অনেকটা জায়গা ফাঁকা, কিন্তু সেই শ্মশানে কখনোই মরা পোড়ানো হয় না। দাদু বলেছিল কয়েকবার ওখানে মরা পোড়ানোর জন্য চেষ্টাও করা হয়েছিল, কিন্তু কিছুতেই আগুন জ্বলে থাকছিল না। কোথাও থেকে দমকা বাতাস এসে সেই আগুনটা নিভে যেত। কোনো মানুষও ভুল করেও খুব প্রয়োজন ছাড়া সেই গাছের আশেপাশের রাস্তা দিয়ে যেত না। গ্রামের মানুষেরা একটা ঘুরপথ ছিল, সেখান দিয়েই যাতায়াত করত। একবার মরা বটগাছকে কাটার চেষ্টাও করা হয়েছিল, কিন্তু কোনো না কোনো কারণে আটকে যেত। আর মাঝে মাঝে সেই গাছের ওপর থেকে একটা অদ্ভুত গঙ্গানির আওয়াজ শোনা যেত। ব্যাপারটা জানাজানি হয়ে গেলে সেই গাছকে সবাই এড়িয়ে চলত। কিন্তু আমাদের একটা ক্ষেত সেখানে থাকায় দাদু, জেঠু মাঝে মধ্যেই যেত। বাবা মাকে বলল, সেই মরা বটগাছের ধারে তো কেউ যায় না, আর বাবাই সন্ধ্যেতে চলে গেল। তখন দিদা জানালো যে বাবা মন্ত্র দিয়ে গা বেঁধে তবেই গিয়েছে। আসলে আমার দাদু একজন গুণিন ছিলেন। গ্রামের অনেকেই ভূতের ভয় পেলে ভূত ছাড়ানোর জন্য, শরীর বাঁধার জন্য দাদুর কাছে আসতেন। দাদু মাদুলি দিয়ে শরীর বেঁধে দিতেন। এমনকি আমরাও গ্রামের বাড়ি গেলে দাদু আমাদেরও শরীর বেঁধে দিতেন, কারণ আমরা গেলে পুরো গ্রাম ঘুরে বেড়াতাম, যেখানে সেখানে সবার সাথে খেলতাম। তো যাই হোক, সেই রাতে বাবা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে দেখল দাদু এসে গেছে, কিন্তু দাদুর মুখ ভার হয়ে আছে। দাদু দিদাকে বলছিল, কালকেও কেউ এসে ভুট্টাটা খেয়ে গেছে জানো, কিন্তু কখন খাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। বাবার ব্যাপারটা অদ্ভুত লাগলো। কই, এতদিন তো বাড়িতে আছেন, কিন্তু কোনো দিনও তো এরকম ঘটনা ঘটেনি। আসলে দাদু গ্রামের মানুষ হওয়ায় বেশি রাত জাগতে পারত না, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত। সেদিন দুপুরে খেতে বসে বাবা দাদুকে বলল, বাবা আজ রাতে আমিই যাই, দেখি কে খাচ্ছে। দাদু ভয় পেয়ে বাবাকে কিছুতেই যেতে দিচ্ছিলেন না, কিন্তু বাবা ছিল খুবই জেদি আর ডানপিটে, তাই বাবার জেদের কাছে দাদু হার মানল। দুপুরে খেয়ে উঠে দাদু নিজের রুমে বাবাকে ডাকলেন, ডেকে বললেন, এখানে একটু শান্ত হয়ে বস, তোর শরীরটা বেঁধে দি। দাদু 10 মিনিট ধরে মন্ত্র পড়ে আর জল ছিটিয়ে বাবার শরীর বেঁধে দিলেন, আর একটা কাগজে একটু ছাই দিলেন, আর বললেন, কোনো অশুভ শক্তির সংকেত পেলেই ছাইটা ছুঁড়ে দিবি, দেখবি আর কেউ তোকে কিচ্ছু করতে পারবে না। তো বাবা সেই কাগজ সমেত ছাইটা মুড়ে পকেটে রাখলেন। যথারীতি দুপুর পেরিয়ে সন্ধে হলো। বাবা 6টা নাগাদ রাতের খাবার খেয়ে দিদাকে বললেন, মা একটু মুড়ি আর বাতাসা গামছাতে একটু বেঁধে দাও, রাতে খাবো। বাবা কলেজে পড়ার দরুন তখন হোস্টেলে থাকতো, তাই বন্ধুদের সঙ্গে রাত জেগে খাওয়ার অভ্যেসটা তৈরি হয়ে গিয়েছিল। বাবা মুড়ি আর বাতাসা একটা গামছাতে বেঁধে আর 1 ঘটি জল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। মুড়ির গামছাটা কোমরে বাঁধা, আর এক হাতে টর্চ আর অন্য হাতে হ্যারিকেন ঝোলানো। তখন গ্রামে বিদ্যুতের আলো ছিল না, তাই টর্চ আর হ্যারিকেনই ভরসা। গ্রামের রাস্তায় কোথাও কোথাও ছোট ছোট জটলা বসেছে, হালকা বাতাস বইছে, কেউ কেউ রাতের খাবার খেয়ে গল্পে মেতেছে। গ্রামের বউরা এঁটো বাসন ধুতে পুকুরে ভিড় জমিয়েছে, আর কেউ কেউ বা ঘুমনের প্রস্তুতি নিচ্ছে। প্রায় 15 মিনিট হাঁটার পর দূরে মরা বটগাছটাকে বাবা দেখতে পেল। অন্ধকারে যেন ভূতের মতন দাঁড়িয়ে আছে একা একা। চারিদিকে আধার, হালকা হালকা চাঁদের আলো আর ঝিঝি পোকার ডাক। বাবার মনে সেই মুহূর্তে এই গাছকে নিয়ে শোনা অনেক কথা
ভিড় জমাতে শুরু করেছে। হালকা হাওয়া দিচ্ছে। অন্ধকার পরিবেশ যেন একটা অশুভ কিছুর সংকেত দিয়ে চলেছে। বাবা এক পা দুপা করে এগোচ্ছেন আর ভাবছেন যে বাড়ি চলে যাবে। গাছটা পেরিয়ে একটু নেমে বাদিকে খেতে যাওয়ার রাস্তা। রাস্তা বরাবর মিনিট 2 হাঁটলেই আমাদের ক্ষেতটা পড়ে। বাবা গাছটা পেরিয়ে সেই রাস্তাটা ধরল। বাবা একা একা হেঁটে যাচ্ছেন আবছা আলো অন্ধকার রাস্তা দিয়ে। হাঁটতে হাঁটতে বাবার হঠাৎ মনে হলো বাবার পেছনে কেউ যেন আসছে। বাবা পরিষ্কার কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছেন। একবার ভাবল পেছন ঘুরে দেখি, কিন্তু সেই সাহসটা আর পেল না। মন থেকে এই চিন্তা উড়িয়ে আবার হাঁটা শুরু করলো। কয়েক মিনিটের রাস্তা, কিন্তু মনে হচ্ছে বাবা যেন 30 মিনিটেরও বেশি হেঁটে ফেলেছেন। আর বাবার পেছনে সেই পায়ের আওয়াজ। এবারে বাবার মনে ভয় উকি দিল। বাবার পাটা যেন আর চলছে না। বাবা দরদর করে ঘামতে লাগলো। পর মুহূর্তেই মনে পড়ল যে দাদু তো বাবার শরীরটা বেঁধে দিয়েছেন, অর্থাৎ এটা এক ধরনের সুরক্ষা কবচ। তাই বাবাকে কোনো অশুভ শক্তি স্পর্শ করতে পারবে না। এভাবে বাবাও চলছে, কেউ বাবার পিছু পিছু হেঁটে চলেছে। হঠাৎ তখনই বাবার মনে হলো কেউ যেন বাবার নাম ধরে ডাকছে, এই এই কোথায় যাচ্ছিস? এই এই। গ্রামে মানুষ হওয়ার দরুন বাবা জানতো যে সূর্য ডোবার পর থেকে সকালে সূর্য ওঠার আগ পর্যন্ত কেউ যদি পেছন থেকে ডাকে তাহলে কখনোই ঘাড় ঘুরিয়ে দেখতে নেই। তাই বাবা সেই ডাকটাকে উপেক্ষা করে চলতে লাগলো। একটু পরেই বাবা ছোট্ট ঘুপচি ঘরটা দেখতে পেল। জমির পাশে একটা ঘুপচি ঘর করেছিল দাদু শাকসবজি চাষ করার জন্য, আর সেখানে মাঝে মাঝে বসে জিরানোর জন্য। খড়ের চালা দিয়ে একটা ঘুপচি ঘর, দরজা জানলার পাল্লা তাল পাতার, ভেতরে একটা দড়ির খাটিয়া আর একটা ছোট্ট টুল। বাবা তাড়াতাড়ি ঘুপচিতে ঢুকে টুলে ঘটিটা রেখে পকেট থেকে দেশলাই কাঠি বার করে হ্যারিকেনটা জ্বালালেন। ততক্ষণে মনের ভয়টাও দূর হয়েছে কিছুটা। দরজার পাল্লাটা কোনো রকমে লাগিয়ে শুয়ে পড়লেন দড়ির খাটিয়াতে। জানালা দিয়ে বাইরের জমি দেখা যাচ্ছে। ভুট্টা গাছগুলো প্রায় এক মানুষ সমান। মনে হচ্ছে যেন সারি সারি মানুষ দাঁড়িয়ে আছে। বাবা পকেটে বাবার সর্বক্ষণের সঙ্গী পকেট রেডিওটা নিয়ে গিয়েছিলেন। সেটা চালু করে রেডিও শুনতে লাগলেন বাবা। এভাবে 3-4 ঘন্টা পেরিয়ে গেছে। বাবা উঠে মুড়ি বাতাসা আর জল খেয়ে হ্যারিকেনের আলোটা একদম কমিয়ে দিয়ে আবার শুয়ে পড়লেন, আর সঙ্গে রেডিওটাও বন্ধ করে দিলেন। তখন অনেক রাত হয়েছে। গ্রামের ভাষায় তখন মধ্যরাত। চারিদিকে অন্ধকার, কিন্তু আসার সময় রাস্তাতে যে ঝিঝির ডাক শুনেছিল সেই ডাকটা এদিকে একটু কম। ঘুমটা আসবে আসবে করছে, এমন সময় খড়খড় করে কিছু আওয়াজ পেল বাবা। গাছ মারিয়ে গেলে যেমন আওয়াজ হয় সেই রকম। কয়েকবার এইরকম শব্দ হওয়াতে বাবা প্রথমে ভাবল হয়তো কোনো প্রাণী হবে। প্রসঙ্গত বলে রাখি, সেই সময় ছাগল, গরু, হাঁস, মুরগি সবসময় ছাড়া থাকতো, আর অনেক সময় রাতের বেলা তারা বাড়িতে ফিরতো না। তাই বাবা ভাবল কারোর ছাগল হয়তো ঢুকে গেছে। কিন্তু বাবা বেমালুম ভুলে গিয়েছিল যে সেই দিকে কোনো পশু পাখি যায় না। কিছুক্ষণ পরপরই আওয়াজটা হচ্ছে। একটু পরে বাবা বুঝতে পারল যে খুব আস্তে আস্তে শীষ দেওয়ার মতন আওয়াজ হচ্ছে। এইরকম আওয়াজ বাবা কোনো দিনও শোনেনি, যেন নেশা লাগিয়ে দিচ্ছে শব্দটা। বাবা বেশিক্ষণ এই আওয়াজটা এড়াতে পারল না। একটু আগেই সেই মরা বটগাছ, চারিপাশে কেউ নেই, একটা বাড়ি পর্যন্ত নেই। শুনশান জায়গাতে মাঠের মাঝে একটা ছোট্ট ঘুপচিতে শুয়ে শুয়ে বাবা ভাবতে শুরু করলো, আর একটু একটু করে ভয়টা মনের মধ্যে জেঁকে বসতে লাগলো। এদিকে হ্যারিকেনের আলো একদম কমানো, তাই ঘুপচির ভেতরে কালো অন্ধকার পরিবেশ যেন ভয়টাকে আরও দ্বিগুণ করে দিল। এভাবে 10 মিনিট শুয়ে থাকার পর মনে সাহস সঞ্চয় করে
বাবা খাটিয়া থেকে উঠে দাঁড়ালো। আস্তে আস্তে হেঁটে গিয়ে জানলার পাশে দাঁড়ালো। জানলা দিয়ে বাইরে তাকালো। হ্যারিকেনের আগুন একদম কম করে দিয়েছিল, তাই বাড়ির ভেতরে কেউ আছে সেটা বাইরে থেকে বুঝতে পারা যাবে না। বাবা বাইরে তাকিয়ে কিছুই দেখতে পেল না। মনের ভুল ভেবে আবার শুয়ে পড়ল। শোয়ার সাথে সাথে আবার সেই একই মৃদু শিসের শব্দ। তখন বাবা উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালো আর ভালো করে লক্ষ্য করল। বাবা ভুট্টা গাছের মধ্যে কোনো কিছুর নড়াচড়া বুঝতে পারল। ঠিক সেই সময় বাবার চোখ যায় মরা বটগাছটার দিকে, আর বাবার বুকটা যেন ধক করে ওঠে। বটগাছের ঝুড়ি বেয়ে বেয়ে ছোট বাচ্চার মতন কি যেন নেমে আসছে আমাদের ভুট্টা ক্ষেতের দিকে। 3 ফুট লম্বা, পরনে কিচ্ছু নেই, আর মাথার লম্বা চুলে গিট মারা। অনেকগুলো জীব একে একে নেমে এসে ভুট্টা খেতে ঢুকে যাচ্ছে, আর সেই সাথে ভুট্টা খেতে ওই রকম মরমর করে আওয়াজ হচ্ছে। বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো সেই সব অতি প্রাকৃতিক দৃশ্য। হঠাৎ মনে হলো কয়েকটা অদ্ভুত দর্শন জীব বাবার দিকে এগিয়ে আসছে। তারা যেন হাওয়াতে ভেসে ভেসে আসছে। এদিকে জানলা দরজায় তাল পাতার পাল্লা, তারা যে কোনো সময়ে ঢুকে পড়বে ঘুরছিতে। বাবার মাথা ঘুরতে লাগলো। এই দৃশ্য দেখে কি করবে বুঝে উঠতে পারল না। সেই সময় হঠাৎ মনে পড়ল মন্ত্রপুত ছায়ের কথা, কিন্তু বাবার হাত যেন নড়ছে না। অনেক কষ্টে পকেটে হাত ঢুকিয়ে কাগজটা বের করে আনলো, আর কাগজ খুলে ছাই বার করে সামনের দিকে ছুঁড়ে মারল। আর ঠিক তখনই দেখল সেই জীবগুলো আস্তে আস্তে পেছনে ফিরে যাচ্ছে। তারা ফিরে মরা বটগাছের ঝুড়ি বেয়ে বেয়ে আবার উপরে উঠে যাচ্ছে। বাবা আর বেশিক্ষণ এসব সহ্য করতে পারল না। সেখানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। এদিকে সকাল হয়ে গেলেও বাবা ফেরত না আসায় দাদু আর জেঠু বাবাকে খুঁজতে গিয়ে দেখে বাবা ঘুপচিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। একদিকে টর্চ আর একদিকে হ্যারিকেন পড়ে আছে। তাড়াতাড়ি পাশে রাখা ঘটির জল ছিটিয়ে বাবার জ্ঞানটা ফেরানো হলো। জ্ঞান ফিরতেই বাবা ভয়ে চেঁচিয়ে উঠল, ওই যে ওরা আসছে, ওই যে আসছে ওরা, বলে বটগাছের দিকে আঙ্গুল দেখালো। এদিকে দাদু বাবার পাশে ছায়ের কাগজটা পড়ে থাকতে দেখে বুঝে যান যে কাল রাতে নিশ্চয়ই কোনো অশুভ কিছুর আগমন ঘটেছিল, আর তাতেই বাবা ভয় পেয়েছে। বাবাকে বাড়িতে আনা হলো। এরপরে 1 সপ্তাহ বাবা কারোর সাথে কোনো কথা বলেনি, শুধু একটাই কথা বলতো, ওই যে ওরা আসছে, আমাকে বাঁচাও। বাবা ঠিক হলে সবকিছু খুলে বলে সবাইকে। তখন দাদু বলেন যে দাদুও নাকি তার দাদুর কাছে শুনেছিলেন যে মরা বটগাছটাই নাকি অশুভ শক্তির বাস। অনেকেই অনেক কিছু দেখেছে, কিন্তু কেউই কি দেখেছে সেটা পরিষ্কার করে বলে না। ওই জন্যই পশু পাখিরা সেই গাছের ধারে পাশে ঘেঁষে না। বাবার শরীর বাঁধা ছিল, আর মন্ত্রপুত ছায়ের জন্যই বাবার কোনো কিছুই ক্ষতি করতে পারেনি তারা। তারপর থেকে ওই জমিতে আর কেউ যায়নি। মোটামুটি 1 মাস পরে দাদু গিয়ে দেখে যে ক্ষেতের সব ভুট্টা গাছই আছে, কিন্তু গাছে একটাও ভুট্টা নেই। অদ্ভুত দর্শন জীবেরা সব খেয়ে শেষ করে দিয়েছে। তার কিছুদিন পরে সেই ক্ষেতের সব ভুট্টা গাছ একেবারে মরে যায়। তারপর থেকে সেই জমিতে আর কোনো কিছুই চাষ করা হয় না। সেই জমি আজও পড়ে আছে, এমনকি দিনের বেলাতেও ওই দিকে আর কেউ যায় না এখন। বাবা অনেকবার চেষ্টা করেছে সেই জমিটা বিক্রি করার, কিন্তু কেউই নেয়নি। এমনকি পোলট্রি ফার্ম করার জন্য একটা দোচালার ঘরও করা হয়েছিল, কিন্তু মুরগির বাচ্চা আনার পরে 2 সপ্তাহের মধ্যেই সব মারা যেতে শুরু করে। এভাবে 2 বার একই ঘটনা ঘটায় সেটা বন্ধ করে দেওয়া হয়। এখনও সেই মরা বটগাছটা নিজের অস্তিত্ব নিয়ে গ্রামের শেষে দাঁড়িয়ে থেকে জানান দেয় নিজের অশুভ শক্তির কথা। কে জানে আজও হয়তো রাতের বেলা বটের ঝুড়ি বেয়ে বেয়ে নেমে আসে অদ্ভুত দর্শন জীবেরা। তো এই ছিল আমার বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। দাদা, গ্রাম বাংলার আরও অনেক ঘটনা আছে, যদি তোমার ভালো লাগে তাহলে আমি অবশ্যই পাঠাবো। আর এবারে ও বাড়ি গেলে বটগাছের একটা ছবি তুলে আনবো। ভালো থেকো অমিতদা, সুস্থ থেকো,
শুভরাত্রি। তো বন্ধুরা, এই ছিল একটা গ্রাম বাংলায় ঘটে যাওয়া খুবই সুন্দর ও রোমাঞ্চকর ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মধুরিমা, বটগাছের ছবিটা তুলে তুমি পাঠিয়ে দিও, তাহলে আমি একদিন কমিউনিটিতে পোস্ট করে দেব। আর তুমি আরও ঘটনা পাঠাতে চাইলে অবশ্যই পাঠিয়ে দিও। আর তুমি এই ঘটনাটা খুবই সুন্দর করে লিখেছ। সত্যি এই ঘটনার কোনো লেখাতেই আমার হাত দিতে হয়নি। খুবই সুন্দর করে একদম গুছিয়ে লিখেছ, এক কথায় দারুণ। তো চলো আর কথা বাড়াচ্ছি না, শুধু একটাই কথা বলছি যে তোমরা যারা ঘটনা পাঠাতে চাও অবশ্যই পাঠিয়ে দাও। যে কোনো প্রকারে তোমরা ঘটনাগুলোকে আমার কাছে পৌঁছে দাও, তারপর সাজানোর দায়িত্ব আমার। তো চলো এবার আমরা চলে যাই শাউট আউট পর্বে। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে এমআই লস্ট ভট্টাচার্য, সেকেন্ড কমেন্ট করেছে প্রিয়াঙ্কা মিঞ্চ, থার্ড কমেন্ট করেছে নেহা, আরও কমেন্ট করেছে সৃজিতা শ্রী, বরুণ গুপ্তা, জুনিয়র বিশ্বাস, সুইটি পাল, রেড এফএফ, সুদীপ দাস, সুমিত মুখার্জি, টিনা বিশ্বাস, কার্তিক মণ্ডল, অনুশ্রী দেবনাথ, অনিকেত কুণ্ডু, গেমিং অনুভব, কোয়েল মণ্ডল, সুইটি পাল, দেবব্রত গোস্বামী, নেহা রয়, মধুমিতা রয়, দ্য রক তন্ময়, মায়া সরকার, শান্তনু ভ্লগস, এফএফ গেমার, সিনথিয়া রয়, নীল মিশ্রা, অরূপ বালা, কুকিং উইথ বানানি, সুদেশনা কুন্তি, অসীম দাস, রাহুল ইনস্টাগ্রামার লিখেছে একবার হ্যালো করে বলতে। হ্যালো রাহুল। আরও কমেন্ট করেছে অমিত ভট্টাচার্য, সুস্মিতা রয়, অসীমা পান্ডা, দিবাকর ওয়াইটি গেমার, ইটস মি সায়ন্তনী, মনিকা ত্রিপুরা, ডলি ভট্টাচার্য, সোমা দাস, বিজয় দা, বিশ্বনাথ বসাক, চন্দনা, ট্র্যাভেল উইথ শুভদীপ, সুব্রত মুখার্জি ওরফে অ্যানিদি, দেবরাজ ভট্টাচার্য, তাপস কোলে, অন্বেষা চ্যাটার্জি আর ওনার মা গোপা চ্যাটার্জি ম্যাম। এরপরে আরও কমেন্ট করেছে সঙ্গীতা, গৌরী দাস, মনা বিশ্বাস, স্মার্ট বয়, তনুশ্রী চক্রবর্তী, সানি মণ্ডল, সৌমেন, রিন্টু বুনিয়া, চম্পা বাসু মল্লিক, ডক্টর রিপন, শঙ্কর চক্রবর্তী, অর্পিতা ব্লগ, দীপা গোস্বামী, সুদীপ দাস, দেবাশিস সরকার, বর্ষা চ্যাটার্জি, রাহুল হালদার, বৈষ্ণবী দেবী দাসী, ঈশান মিশ্রা, পায়েল সাহা সহ আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের সবার নাম আমি চাইলেও নিতে পারছি না। যাদের নাম আমি নিতে পারছি না তারা একটু তাড়াতাড়ি কমেন্ট করার চেষ্টা করো, যাতে আমি তোমাদের নামগুলো সহজেই নিতে পারি। তো আজকের মতন এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ঘটনা নিয়ে।